স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। শিয়াশা একবার পুরো রান্নাঘরে চোখ বুলিয়ে নিল। এলোমেলো সব, এখানে ভাত ছাড়া আর কিছুই যাচ্ছে না। লোকটা কি নিজে রান্না করে খায়? পরিবারের কেউ থাকে না? মনে হাজার খানেক প্রশ্ন উঠে বসলো। আগ বাড়িয়ে জিজ্ঞাসা করলো, ভাতের সাথে শুধু ডাল খেতে ভালো লাগবে। কাঠখোট্টা ঠোঁট দুটো মৃদু প্রসারিত হলো। এই অল্প সময়ের শর্টকাটে এটাই সহজ মনে হয়েছে, তাই এটা দিয়ে কোনো মতো চালিয়ে দেওয়া যাবে। ভালো লাগা না লাগা সবসময় বিচারে আনলে না খেয়ে থাকতে হবে। এটা সহজ কে বলেছে? এর থেকে দুটো ডিম ভুনা আরও সহজ এবং কম সময়ে হয়ে যাবে। আপাতত কোনোটাই আমি পারি না, আপনি যে কোনো একটা বলে দিলে আমার উপকার হতো খুব। শিয়াশা কিছু বলল না। আগ বাড়িয়ে এই ডিমের কেস থেকে দুটো ডিম তুলে নিল। দর্পণকে খানিক অবাক করে শিয়াশা উদারতার পরিচয় দিয়ে ফেলল। 10 মিনিটের মাঝে সুন্দর মুখরোচক ডিম ভুনা করে দিল। পুরোটা সময় দর্পণ কিছু বলল না, বরং মনোযোগ দিয়ে রান্নাটা শিখে নিয়েছে। শিয়াশা অনেকটা সহজ হয়ে গিয়েছে এই 10 মিনিটের মধ্যে। কপালটা আর কুঁচকে নেই, চোয়াল ঠোঁট দুটো স্বাভাবিক হয়ে গিয়েছে। চুলোটা নিভিয়ে ইতস্তত কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো, আপনার স্ত্রী নেই? থাকলে তো দেখতেন, আপনাকে এত কষ্টও করতে হতো না। আমি অবিবাহিত। শিয়াশা মুখ বাঁকালো। এক কথা বললেই হয় সে অবিবাহিত, এত কথার কি আছে? বিদ্রুপ করে বলল, আমি ঠিকই ধরেছিলাম, আপনার বউ থাকতেই পারবে না। আপনি যে কাঠখোট্টা ধরনের মানুষ। দেখা যাবে আপনার স্ত্রী আপনাকে চুমু দিলেও আপনি তাকে বলবেন আমাকে চুমু দেওয়া নিষিদ্ধ, তাই আপনাকে শাস্তির আওতায় আনা হবে আপনার কড়া দণ্ডনীয় অপরাধের জন্য। বলেই ফিক করে হেসে উঠল। কিন্তু সাথে সাথেই তার মস্তিষ্ক যেন নিজের ঠিকানা পেল। সে কি আবারও যেচে সাপের লেজে পা দিয়ে ফেলেছে? এই লোক এখন আবার তাকে হেনস্থা না করে বোকা বোকা হেসে দর্পণের দিকে তাকাতেই দেখলো সে একইভাবে বুকে হাত গুজে পায়ে পা ক্রস করে দাঁড়িয়ে আছে। আপনি চাইলে চুমু দিয়ে খেতে পারেন, আমি শাস্তির আওতায় আনবো না আপনার করা অপরাধের জন্য। এতটা কাঠখোট্টা নই। কেউ চুমু দিলে তাকে পরিবর্তে চুমু দিতে হয়, শাস্তি নয়, এতটুকু আমি জানি। গম্ভীর গলায় স্ট্রেট কাট নির্লজ্জ কথাবার্তায় শিয়াশার মাথা হেট হয়ে গেল। লোকটা ঠিক বলে, সে মাথা বাড়িতে রেখে আসে। এখানে তো সে নিজেই যেচে হেনস্থা হচ্ছে। কেন যে সে এই উটকো মেজরের সাথে উল্টোপাল্টা কথা বলতে যায়? থমথমে মুখে আসছি বলে জোর কদমে মুখ লুকিয়ে বেরিয়ে গেল সে। মেয়েটি যেতেই ওষ্ঠপুটের আড়ালে আটকে রাখা হাসি বেরিয়ে আসলো। মাথা নেড়ে খাবারগুলো বাড়তে লাগলো। বিড়বিড় করে বলল, একটু রাগী হলেও গুণী বটে। বাচ্চাদের মতো করছো কেন আশা? সাইফ কোমরে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি আমায় জোর কেন করছেন? খাটের পেছনে বালিশ হাতে লুকিয়ে থাকা আশা রাগী কণ্ঠে বলল, তো জোর করবো না? কি অবস্থা চুলের দেখেছো? রুক্ষ সূক্ষ্ম হয়ে ঝাঁঝুর মতো লাল লাল হয়ে গিয়েছে। সাইফ রাগান্বিত কণ্ঠে বলল, আমার চুল লাল হয়ে গিয়েছে তাতে আপনার কি? আমি তেল দিব না, গা চিটচিটে হয়ে থাকে, ভালো লাগে না, অস্বস্তি হয়। তেল দেবে মাথায়, গা চিটচিটে কেন করবে? যত সব বাহানা। বাইরে এসো আশা, আমি সুন্দর করে দিয়ে দেব, গা চিটচিটে করবে না। এতে যেন আরো রেগে গেল আশা। রেগে বালিশ ছুঁড়ে মারলো সাইফের দিকে। সাইফ কপাল কুঁচকে তাকালো। ইতিমধ্যেই পুরো বাড়ি চক্কর দিয়ে ফেলেছে এই মেয়েকে ধরতে, তবুও হাতের নাগালে পাচ্ছে না। প্রতি বৃহস্পতিবার অফিস থেকে এসে এমন জোর জবরদস্তি করতে হয় তাকে, তাও কখনো কখনো পারে না দিতে। গত সপ্তাহেও দেয়নি, এই সপ্তাহে আর ছাড়াছাড়ি হবে না। কত সুন্দর কোমরে নিচ অব্দি লম্বা ঝলমলে চুল, এমন চুল লোকে আরাধনা করেও পায় না। আর এই মেয়ে কিনা এভাবে অযত্ন করছে। আশার চুল তার খুব পছন্দের, পুরো আশাটাই তার পছন্দের, তাই তার যত্নও সে নিজ হাতে সানন্দে করে। নিজেকে শান্ত করে বোঝানোর সুরে সুন্দর করে বলল, দেখো আশা, তোমার যেমন খাবারের প্রয়োজন তেমন চুলেরও খাবারের প্রয়োজন। খাবার না পেলে তুমি মরে যাবে, তেমনি চুলও তেল না দিলে তা ঝরে পড়বে, তুমি টাকলা হয়ে যাবে।
এই টাকলা বউ কিন্তু আমি ঘরে রাখবো না। বলতে না বলতেই আরো একটা বালিশ পড়ল তার মুখের ওপর। আশা ভ্রুকুটি এক করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, রেগে গিয়েছে। সাইব মনে মনে হাসলো। এক পা দুপা কথা বলার মাঝেই এগিয়ে গেল মেয়েটির কাছে। সবাই কি বলবে মেজর সাইব চৌধুরীর বউ কিনা টাকলু? ও মাই গড, কখনোই না। ভেবে দেখো কি করবে এখন। চুল না থাকলে তোমায় আমি ঘরে রাখবো না। আশা দাঁত খিচিয়ে বসে রইল, সেভাবেই বলল, লাগবে না আমাকে রাখা, আমি পাপার কাছে চলে যাব, থাকবো না আপনার কাছে। তুমি আমাকে ছেড়ে দেবে তবুও চলে তেল দিবে না, তাই না? না, আশা, খানিক চেঁচিয়ে বলল সাইফ। দেব না তেল, দেব না, দেব না, দেব না। জেদি কণ্ঠে বলেই আশা ছুট লাগালো ঘর থেকে বের হওয়ার জন্য। সাইফ তৎক্ষণাৎ এক হাতের বেড়ি বাঁধে আটকে নিল তাকে নিজের সাথে। ছাড়ুন, আমি তেল দিব না। পাপাকে বলে দেব আপনি জোর করেছেন, বকা দিয়েছেন আমায়। আশা বল প্রয়োগ করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল সাইফের দাবাং হাতের খপ্পর থেকে। পারল না। তার আগেই সাইফ ছুঁড়ে মারল তাকে বিছানায়। নরম বিছানায় খানিকটা দেবে গেল ছিমছাম গরনের দেহটা কারো বলিষ্ঠ দেহের ভারে। ফের জঙ্গলি আচরণ করার সুযোগ দিল না ব্যক্তিটি। সংবেদনশীল বদনে মৃদু স্পর্শে সেটে গেল সে। ওষ্ঠপুটে চলছে আন্দোলন। প্রেম আন্দোলন হবে। বদ্ধ নেত্রে আশা সংকুচিত নুইয়ে গেল, দেহের ভর ছেড়ে দিল। আবেশিত চিত্তে আঁকড়ে ধরল বলিষ্ঠ পৃষ্ঠদেশ। সময়টা থমকে গেল সেখানে। 20 মিনিট পরে সাইফ অস্থির চিত্তে বিছানা থেকে নামলো। কামরায় তখন বিশাল আকার হাঁপছাড়ার আওয়াজ শোনা গেল। বাহ, সারাদিন বাপকে সামাল দাও আর রাতে মেয়েকে সামাল দাও। তোমাদের এই দু পা বেটিকে সামাল দেওয়া কোন সাধারণ পুরুষের পক্ষে সম্ভব নয়। নেহাত আমি মহাপুরুষ। সাইফ বিদ্রুপ করে বলল। আর চোখে বিছানার দিকে তাকিয়ে সে ফিচেল হাসল। ঝরঝরে চুলগুলো তেলতেলে হয়ে লেপ্টে আছে মাথার তালুর সাথে। মাঝখান থেকে সিথি করে দুপাশে দুটো বেনুনি করা। কপাল বেয়ে কিছুক্ষণ পর পর তেল গড়িয়ে পড়ছে। শুভ্র মুখখানা ফুলে ফেপে লাল হয়ে আছে রাগে। দৃষ্টিকে শকুনি দৃষ্টি নাম দিয়েছে সাইফ। গা গুলিয়ে হেসে উঠল সে। আশার চোখ টলমল অতিরিক্ত রাগে তার কান্না পায়। এখনো সেটাই পাচ্ছে। সাইফ আশার দৃষ্টি পুরোপুরি অদেখা করলো। সম্মোহিত মুহূর্তে মেয়েটাকে নাগালে এনেছে। ইচ্ছে মতো তেল দিয়ে বেনুনি করে দিয়েছে। আশা তখন নিরুত্তাল নিস্তেজ। আনমোনা হেসে উঠল সাইফ। মেয়েটির সেই নিস্তেজ মুখশ্রী আজও তার অক্ষিপটে স্পষ্ট। কি নিদারুণ যন্ত্রণা নিয়ে বেঁচে আছে সে। এমন জীবন আল্লাহ কাউকে না দিক। অক্ষিকটরে জমে থাকা অশ্রুগুলোকে সকলের আড়ালেই লুকিয়ে ফেলল। মুচকি হেসে মেয়ের দিকে দৃষ্টিপাত করল সে। আশার জুনিয়র, একদম মায়ের ডুপ্লিকেট। আজ বৃহস্পতিবার, মেয়ের তেল দেওয়ার দিন। দেখা যাক আজ কি তালবাহানা করে তার শিয়া। কাঠের টেবিলের আড়ালে পা দুটো অযথা দুলছে, ঠোঁট দুটো অনবরত নড়ে যাচ্ছে। কণ্ঠনালী ভেদ করে কত শব্দের যোগ সন্ধি করছে তার ইয়াত্তা নেই। তবে এসব শব্দ কক্ষে অবস্থানরত সকলের মাথার উপর দিয়ে যাচ্ছে। যে যার মতো কাজ করে যাচ্ছে। সাইফ সতর্ক দৃষ্টি নিক্ষেপ করলো মেয়ের মুখের দিকে। ধ্যান জ্ঞান খুইয়ে বইয়ে মুখ ডুবিয়ে আছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে মনোযোগ ইহজগতে নেই। সে তাড়াতাড়ি করে ট্রাউজারের পকেটে লুকিয়ে রাখা তেলের বোতল বের করলো। নিঃশব্দে সেটি খুলে হাতে বেশ খানিকটা তেল ঢাললো। আর একবার মেয়ের দিকে চোরা দৃষ্টি দিয়ে মেয়ের মাথায় তেল দিতে শুরু করলো। স্বল্প সময়ে যতটুকু সম্ভব ইচ্ছে মতো তেল দিয়ে দিল পুরো চুলে। পাপা, তোমার বেনুনি করা এখনো হয়নি? বেখেয়ালি মনে জিজ্ঞেস করলো শিয়াশা। সাইফ তৎক্ষণাৎ বোতলটা পকেটে ভরে রাখলো। বোকা বোকা কণ্ঠে বলল, চুলে অনেক জট পাকানো ছিল, সেগুলো সারাতে সময় লেগেছে আর 2 মিনিট। শিয়াশা নিরুত্তর আবার বই পড়তে শুরু করলো। সাইফ নিজ মনে বেনুনি করতে শুরু করলো। প্রতি রাতে আশাকে বেনুনি করে দেওয়া তার অভ্যেস ছিল। মেয়েটি বেনুনি করতে পারতো না, তার অভ্যেস ভাঙতে দেয়নি আশা।
যাওয়ার আগে অভ্যেস বহাল রাখার জন্য এই ছোট্ট সুন্দর উপহারটা তাকে দিয়ে গিয়েছে। মলিন মুখে মেয়ের মাথায় দীর্ঘক্ষণ স্নেহের পরশ দিয়ে দিল। শিয়াশাও মলিন হয়ে যাওয়া মুখে বাবার দুহাত টেনে নিজের গলা জড়িয়ে ধরল। ম্লান কণ্ঠে জিজ্ঞাসা করলো, মামাকে মনে পড়ছে পাপা? নো। সাইফের কম্পিত স্বর। মিথ্যা কেন বলছো বুড়ো? বুড়ো বলবে না, তোমার বান্ধবীরা এখনো আমাকে দেখলে ফিদা হয়ে যায়, বলে ও আঙ্কেল আপনি কত হ্যান্ডসাম। তাহলে তুমি কোন দিক থেকে আমায় বুড়ো বলছো? তারা আঙ্কেল বলে ভদ্র ভাষায় ইনডিরেক্টলি বুড়ো বলেছে, আর আমি সরাসরি বুড়ো বলেছি। তোমার বোকা মস্তিষ্ক ভেবেছে তোমার প্রশংসা করেছে। শিয়াশা গম্ভীর গলায় বলল। সাইফ ঠোঁটে ঠোঁট চাপলো তাকে সারাদিন বুড়ো বলে। বুড়ো বয়সে মনে হয় কারো মনে রং লেগেছে, বুঝছো গিন্নি? তাকে নিষেধ করে দিও এইসব চরিত্রহীনতা যেন আর না করে। আমি এখনও বেঁচে আছি। আমার মেয়ে ছাড়া অন্য কারোর দিকে চোখ দিলে আমি সেটা কখনোই সহ্য করব না। একবার ছেড়ে দিয়েছি মেয়ের জন্য, এবারও জেলে ঢুকাবো মেয়ের জন্যই। আসফাক আহমেদ কাপড় আয়রন করতে করতে বলল, আগামীকাল শিয়াশার হাসপাতালে অনুষ্ঠান। তার নাতনি ডাক্তার হিসেবে পরিচিতি পাবে। হাসপাতালে ইন্টার্নি করা প্রত্যেকেই আগামীকাল একজন পরিপূর্ণ এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচিতি পাবে। তাই আজ বাড়িতে অনেক তোড়জোড় চলছে। তারা সকলে যাবে, অনুষ্ঠানে সামিল হবে। সে এখন শিয়াশার আগামীকালের পোশাক রেডি করে রাখছে। আগামীকাল রাতে অনুষ্ঠান রেখেছে সাইফ। বিশাল আয়োজন হবে, আত্মীয় স্বজন আশা ফাউন্ডেশনের বাচ্চাদের নিয়ে। সাইফ চৌধুরীর একমাত্র মেয়ে ডাক্তার হয়েছে বলে কথা, আয়োজনের কমতি থাকবে না সেখানে। সাইফ ভ্রুকুচকে শ্বশুরের দিকে তাকিয়ে মুখ বাঁকালো। বুড়ো লোক সকলকে নিজের মতো মনে করেছে। শ্বশুরের কথায় পাত্তা না দিয়ে সে সোজা হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে। সে আজন্ম চরিত্রহীন এই উপাধি সে তার শ্রদ্ধেয় শ্বশুরের থেকে পেয়েছে। মহাপাপ করেছিল কিনা সে, আর সেই মহাপাপ হলো সে প্রেম করে বিয়ে করেছে। এই খোটা তাকে সারা জীবন শুনতে হবে। বিড়বিড় করতে করতেই প্লেটে ভাত তরকারি নিয়ে নিল। ছেলেকে খাইয়ে দিবে, পড়া শেষ করবে সেই মধ্যরাতে। খিদে পাবে নিশ্চয়। ঘরে ঢুকতেই শিয়াশা চিৎকার করে উঠল, পাপা তুমি কি করেছো? মাথায় কেন তেল দিয়েছো? তুমি কি জানো না আগামীকাল অনুষ্ঠান? আমি এই চুল নিয়ে অনুষ্ঠানে ছবি তুলবো কি করে? ছবি ভালোবাসবে না তো? সাইব হতাশ হলো। ছবি ভালো আসবে না, এটাই মূল সমস্যা। পাত্তা না দিয়ে বলল, সকালে গোসল করবে, তখন শ্যাম্পু করে নিবে। সে আর শুনল না, মুখ ফুলিয়ে বসলো। সাইব মুচকি হেসে ফুলো ফুলো গাল টেনে দিল। ভাত মেখে এক লোকমা তুলে দিল। শিয়াশা উগ্র চিত্তে সেটি মুখে তুলে নিল। বাবার আঙ্গুল কামড়ে দিতে ভোলেনি। সাইব চোখ রাঙিয়ে তাকালো শিয়াশার দিকে। শিয়াশা মুখ বাঁকালো। কর্ণকোহরে প্রবেশ করা সুমধুর শব্দগুলো মস্তিষ্কের নিউরনে তীব্র উৎপাত শুরু করে দিয়েছে। ঘুমন্ত নিশ্চল স্নায়ুগুলো উজ্জীবিত হলো। তবুও ঘুমের রেশ কাটাতে চাইল না। চোখ বন্ধ করেই পড়ে রইল কিছুক্ষণ। আড়ামোড়া ভেঙে চোখ মেলতেই দেখা মিলল ঘুটঘুটে তিমিরে ডোবা নিজের ঘর। থাই গ্লাস আবৃত সফেদ পর্দা ভেদ করে প্রভাতের আলো ঢুকছে না। পুরোপুরি সকাল হয়নি। প্রতিদিন এমন সময় ঘুম থেকে ওঠার অভ্যেস থাকায় আজও এই সময়ে ঘুম ভেঙে গেল শিয়াশার। মুচকি হেসে বিছানা থেকে নামতে গেল সে, কিন্তু নড়তেই ধপ করে কিছু পড়ার শব্দ পেল। সে সচকিত মাটিতে রাখলো। অমনি ঠাস করে কিছু ফেটে গেল। শিয়াশা চিৎকার দিয়ে উঠল। বুক ধরাস করে উঠল তার। সকাল সকাল এসব কি? নিজেকে ধাতস্থ করে নড়চড় না করে সেখানেই বসে রইল। সতর্ক কণ্ঠে মিনিকে ডাকতে লাগলো, মিনি, আই মিনি, ওঠ। ঘরে এসব কি রেখেছিস? নড়লেই ধূপধাপ শব্দ হচ্ছে কেন? পরিবর্তে কোনো আওয়াজ আসলো না। পুনরায় ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। মেয়েটি গেল কোথায়? আজ তার আগে উঠলো নাকি? এটাও বুঝি সম্ভব? ঘুমকাতুরে মেয়ে যে। মেয়েটি তার ঘরের মেঝেতে গদি বিছিয়ে ঘুমায়। নিজের রুম খাট দেওয়ার পরেও সে এখানে ঘুমায়। তার একা থাকতে ভয় করে। তার উপর আবার সে বিছানায় ঘুমাতে পারে না। তার গা ব্যথা করে। অত নরম গদিতে সে ঘুমাতে পারে না। সে বিরক্ত হয়ে এসির রিমোট হাতিয়ে বের করলো।
সেটি বন্ধ করে গলা উঁচিয়ে বাবাকে ডাকলো। পাপা, পাপা। এবারেও কোনো আওয়াজ আসলো না। উপায় না পেয়ে মোবাইল খুঁজলো, পেল না। তাই সাবধানে বিছানা থেকে নামতে লাগলো। সাথে সাথে পুরো ঘর আলোকিত হয়ে উঠল। সে চমকিত আশেপাশে ঘাড় ঘুরালো। পুরো ঘরের সিলিং মেঝে সাদা বেলুন দিয়ে ভর্তি। ঘরের এক কোণে একটা মানব দেহের স্কেলটন ঝুলানো। টেবিলের উপর নতুন স্টেথোস্কোপ, নতুন অ্যাপ্রন, ঘরের আর এক পাশে দুটো বড় বড় লাগেজ। আনন্দে ঝলমলে হয়ে ওঠা মুখে দেখছিল সবকিছু। তন্মধ্যেই সমস্বরে আওয়াজ আসলো, কংগ্রেচুলেশন টু আওয়ার প্রিন্সেস। শিয়াশা খুশি হওয়ার চেয়েও অবাক হয়ে গেল। বাবা নানু ভাইয়ের পেছনে অবস্থানরত লম্বাটে বদনে একফালি হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে নেত্রপল্লব বৃহৎ আকার ধারণ করলো। ঘুমো ঘুমো কণ্ঠে জোর এনে চিৎকার দিয়ে উঠল মামু! বলে। আশরাফ প্রফুল্ল হাসলো, হাত বাড়িয়ে বুকে জড়িয়ে নিল ভাগ্নিকে। শিয়াশা লাফিয়ে পড়ল মামার বুকে। দুজনের বয়সের পার্থক্য হিসাব করলে কেউ বিশ্বাস করে না তারা মামা ভাগ্নি। সম্পর্কটা ঠিক বন্ধুর মতো। তুমি কখন আসলে মামু? আমার জন্য একটা মামি এনেছো? সহসা মুখ বিকৃত হয়ে গেল তিনজন হাট্টা গাট্টা দেহাবয়বের ব্যক্তিদের। শিয়াশা অসন্তোষ প্রকাশ করলো। বিয়ে নামক প্রথার নাম শুনলেই এই তিনজনের মাঝে যত প্রকারের উদাসীনতা দেখা যায়। আশরাফ বিকৃত মুখে বলল, আমি সিঙ্গেল আছি। এটা তোর সহ্য হয় না তাই না শ্রেয়া? হবে কি করে? আমি হ্যান্ডসাম যুবক হয়ে সারা জীবন কাটাই, এটা তো তোদের নানা নাতনির সহ্য হয় না। তুই জানিস বিয়ের কতগুলো ব্যাড ইফেক্ট আছে। আমি বলি তুই জানবি কি করে? প্রথমে 1 থেকে 2 হতে হয়, মানে আরেকজনের খরচ বেড়ে গিয়েছে, একজনের রান্নাঘরে বেশি করতে হয়, আবার দিন শেষে মাথাও খাবে। আরেকটা শোনো, এটা গুরুত্বপূর্ণ, এটার কথা মনে পড়লেই আমি বিয়ের কথা কখনো ভাবনাতেও আনতে পারি না। প্রথমে 1 থেকে 2, তারপরে 1 বছরের মাথায় 3 হয়ে যেতে হবে। কত খরচ বেড়ে যাবে একবার ভেবে দেখ। উপরন্তু বাচ্চারা সারাদিন কান্নাকাটি করে, আমার জীবনটার মানেই বদলে যাবে। আশরাফ বিচক্ষণ ভঙ্গিতে বলল। দীর্ঘ বিশাল সংলাপে শিয়াশা হার মানল। বিয়ে মানেই হাজার খানেক অজুহাত প্রস্তুত তিনজনের কাছে। সকাল 10টা। শিয়াশা পার্পেল কালারের কুর্তি পরে সকলের জন্য অপেক্ষা করছে বাহিরে। মিনি তার পাশের বিয়ে বাড়িতে সাজ দিয়ে গুনগুন করছে আর হেলে দুলে নাচছে। সেও যাচ্ছে। আশরাফ, আশফাক, সাইব সকলে এক ধরনের পার্পেল কালারের পাঞ্জাবি পরে বের হয় 5 মিনিট বাদে। শিয়াশা একের পর এক চমক পেয়ে মুগ্ধ চিত্তে হাসলো। সে সুখী, খুব সুখী। তার মাথায় 3-3টে বটগাছ রয়েছে যা তাকে ছায়া দেয়, আনন্দ দেয়, দুঃখ নিরাময় করে। পুরো দিনটা তার কাছে স্বপ্নের মতো কাটে। মায়ের ইচ্ছে পূরণ করতে পেরে শিয়াশা নিজের কেবিনে ঢুকে ডুকরে ডুকরে কেঁদে উঠল। ছোটবেলায় মা বলতো তাকে ডাক্তার বানাবে, যেন সে অসহায় মানুষের সেবা করতে পারে ভালো চিকিৎসা দিয়ে। আজ সেই স্বপ্ন তো পূরণ করলো, কিন্তু স্বপ্নের বীজ বপন করা সেই ব্যক্তিটি আর নেই তার পাশে। আজ বহুদিন বাদে শিয়াশার মাথায় দুষ্টু বুদ্ধি কড়া নেড়েছে। এই নিয়ে তার খুশির অন্ত নেই। গতকাল মামার আনা উপহার খুলছিল সে। 2 ব্যাগ উপহার এনেছে তার জন্য। সেগুলো দেখতে দেখতে অনাকাঙ্ক্ষিত কিছু হাতে বাঁধে। ওগুলো যে বাবা, নানা আর মামার তা বুঝতে বাকি রইল না। ভুলক্রমে হয়তো তার ব্যাগে চলে এসেছে। সেগুলো দেখতেই তার একজনের কথাই মনে ওঠে, সেটা হলো মেজর দর্পণ এহসান। ওই উটকো মেজরের সাথে এটা নিয়ে তার এক দফা দ্বন্দ্ব হয়ে গিয়েছে। তবে নতুন করে উটকো মেজরকে শায়েস্তা করার পন্থা মাথায় আসতেই তার মন আবার আনন্দিত হয়ে ওঠে। কেননা কোথাও না কোথাও মনের গহীনে একটা আফসোস থেকেই যায়, সে ওই উটকো মেজরকে ঠিকঠাকভাবে জবাব দিতে পারেনি। হাত বাড়িয়ে অনাকাঙ্ক্ষিত জিনিসটি চোখের সামনে মেলে ধরল। উটকো মেজর অভাবে ভুগছে না,
আজ ঘুচিয়ে দেবে তার সকল অভাব। সবুজে ঘেরা ছোট পাহাড়টি থেকে বাচ্চারা গড়িয়ে গড়িয়ে নামছে আর খিলখিলিয়ে হাসছে। প্রত্যেকের হাতে কটন ক্যান্ডি শিয়া দিয়েছে। সকলে শিয়াকে অনুসরণ করেই এখানে এসেছে। তাদের নেত্রী আজ খুব খুশি, তাই তারাও আজ খুব খুশি। শিয়াশা শয়তানি হাসি দিয়ে দর্পণের কোয়ার্টারের সামনে গেল। বাচ্চারাও অমত করলো না। সুপারম্যান আর শিয়ার মধ্যে তো সন্ধি হয়ে গিয়েছে, এখন আর কোনো অপকর্ম করবে না শিয়া। তাই নির্ভয়ে চলল শিয়াকে অনুসরণ করে। দর্পণ এহসানের প্রধান ফটকে স্কচ টেপ দিয়ে আঁটোসাঁটো করে টাঙিয়ে দিল সাদা কালো কেলভিন ক্লেইমের ছোট পোশাকটির সাথে কালো মার্কারি দিয়ে বড় বড় করে লেখা একটা কাগজ, যেখানে লেখা আন্ডারওয়্যারের অভাবে ভোগা এক অসহায় মেজরকে আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে ছোট্ট সহায়তা। বাচ্চারা সহ মিনি হা করে তাকিয়ে আছে শিয়ার দিকে। তারা ভাবতে পারেনি শিয়া এবারেও এমন দুষ্টু বুদ্ধি নিয়ে এখানে এসেছে, জানলে কখনোই আসতো না। এখন তাদেরকেও নিশ্চিত শাস্তি দেবে সুপারম্যান, থুকু আয়রন ম্যান হবে এখন। শিয়াশা ওষ্ঠপুটে কুটিল হাসি নিয়ে কোমরে হাত দিয়ে বসিয়ে বসিয়ে বলতে লাগলেন, ব্যাটা খচ্চর, তোকে চুমু খাওয়া আমি? আমার জীবনে এমন খারাপ মুহূর্ত আসার আগে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পছন্দ করব। কাঠখোট্টা মানুষ কোথাকার, কাটকে গিয়ে চুমু খা। কোন মেয়ে ওই সিগারেটে পোড়া কালো ঠোঁটে চুমু খাবে না? আদরকারী একটা জিনিস কেটে পানিতে ভাসিয়ে দে। বলতে বলতেই বদ্ধ দরজায় লাগানো পোশাকটি সরে কারো উদাম লোভহীন বুক নজরে এলো। শিয়াশা ভ্রু কুঁচকে মাথা উপরে তুলল। শান্ত তীক্ষ্ণ সরু দৃষ্টি মুহূর্তেই ফালাফালা করে দিল তার আমোদিত চিন্তাটা। শুকনো ঢোক গিলে সুস্পষ্ট দৃশ্যমান শিরা উপশিরা যুক্ত হাতখানায় আঁকড়ে ধরা নবটির দিকে তাকানো। তালা ঝুলছে কিন্তু লাগানো না, তার মানে ঘরটি তালাবদ্ধ ছিল। ভেতরটা হতাশ হয়ে পড়লো। কাছুমাছু মুখে নিজের চারপাশে তাকালো। বাচ্চাগুলো গায়েব। মীর জাফরের বংশধরগুলো আবারও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সঙ্গ ছেড়ে দিয়ে। সে বোকা বোকা হেসে দরজায় হেলান দিয়ে দাঁড়ানো ব্যক্তির দিকে তাকানো। লোকটি সবসময় তোয়ালে পড়ে যাবে কেন? সে তটস্থ ভঙ্গিতে এক হাতে জাগিয়ে বোকার মতো সেলুট দিয়ে বলল, আসসালামু আলাইকুম মেজর, ভালো আছেন? দর্পণ নিরুত্তর ভ্রুযুগল বাঁকিয়ে তাকিয়ে শিয়াশা কাছুমাছু করে এদিক ওদিক তাকাতে লাগলো। আর চোখে একবার দরজার দিকে তাকালো, এখনো দেখেনি তার আগে কেটে পড়া উচিত। আবারও দর্পণের দিকে তাকিয়ে বলল, এদিকটা দিয়ে হাঁটছিলাম, দেখলাম আপনার দরজাটা অনেক সুন্দর, তাই দেখছিলাম। এখন আসি, হ্যাঁ? আহা, যাচ্ছেন কেন? আপনি তো ডাক্তার, কাটাকুটি করা তো আপনার কাজ। তাহলে আমার অদরকারি জিনিসটা না হয় আপনিই কেটে দিন। দর্পণের শান্ত স্বরে বলা কথাটা শিয়াকে নাড়িয়ে দিল। নিজের দুর্দশা আঁচ করতে পেরে তার ভেতরটাই দুমড়ে মুচড়ে গেল। সে ঘাড় ঘুরিয়ে অসহায় দৃষ্টিতে তাকায় দর্পণের দিকে। হতাশার কণ্ঠে জিজ্ঞেস করলো, মাইক্রোফোনও সেট করা সিসি ক্যামেরার সাথে? দর্পণ মৃদু হেসে মাথা নাড়ল। শিয়াশা করুণ চোখে তাকালো। দর্পণের তাতে ভাবান্তর হলো না। সে হাতে রাখা ফোনটা দেখিয়ে বলল, রেকর্ডিংটা পাঠাবো নাকি প্রায়শ্চিত্ত করবেন? প্রায়শ্চিত্ত? ফলো মি। গম্ভীর গলায় আদেশ করে সে ধপাধপ শব্দ করে ভেতরে চলে গেল। দর্পণ সোজা রান্নাঘরে ঢুকলো। শিয়াশা বিভ্রম নিয়ে দর্পণকে অনুসরণ করলো। নিজের দুষ্টু বুদ্ধি আজ নিজের ওপরই ভারী পড়লো। রান্নাঘরে ঢুকেই দর্পণ গমগমের স্বরে একটি পাত্রর দিকে নির্দেশ করে বলল, ওখানে মাংস ভিজিয়ে রাখা ওই ঝুড়িতে সবজি আর ওই কৌটায় চাল রয়েছে। 1 কাপ চাল রান্না করবেন, আমার তাতেই হয়ে যাবে। প্রয়োজনীয় সব কিছু এই বাম দিকের ক্যাবিনেটের ভেতরে পাবেন। রান্না ঠিকঠাকভাবে না হলে রেকর্ডিং দুটো ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে। বলেই সে গটগট করে বের হয়ে গেল রান্নাঘর থেকে। শিয়াশা হতবাক হয়ে দর্পণের গমনের দিকে তাকিয়ে রইল। এখন তাকে রান্না করতে হবে? দর্পণ গোসল করে আয়নার সামনে দাঁড়ানো। কিছুক্ষণ আগেই কোয়ার্টারে ফিরছিল সে। পোশাক পরিবর্তন করতে করতে ল্যাপটপে চলমান সিসি ক্যামেরার দিকে তাকাতেই চোখে পড়ে ঘন পরিচিত মুখটি। সে রসিয়ে রসিয়ে কথা বলছিল। সে আনমনা নিজের ঠোঁটে হাত বুলালো। ততটা কালো নয়, দৈহিক বরণের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা রং।
সে সিগারেট খায়, এটা সত্য, তবে এতটা নয় যে ঠোঁট কালো হয়ে যাবে। নিজের এমন অহেতুক কৌতূহল সে বেশ ইতস্তত বোধ করলো। এতটা সিরিয়াসলি নেওয়ার কি আছে? মাথা ছাড়া মেয়েটির উদ্ভট কথাবার্তা সব। ঘর থেকে বের হতেই কানে আসলো বাসন কাসনের ধূপধাপ আওয়াজ। রাগ ঝাড়ছে বাসনের ওপর। মাথা মুছতে মুছতে সে রান্নাঘরে ঢুকলো। ফ্রিজ থেকে একটা ক্যান বের করে এদিক ওদিক না তাকিয়েই সোজা বেরিয়ে গেল। শিয়াশা রান্না করতে এলইডি টেবিলের ওপর দুপা সোজা করে রেখে আয়েশি ভঙ্গিতে বসে আছে দর্পণ। টিভির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, কিছুক্ষণ পরপর ক্যানে চুমুক বসাচ্ছে। সাময়িক সময়ের জন্য নিজেকে দর্পণের কাজের মেয়ে ভেবে বসলো শিয়াশা। অন্তত পরিস্থিতি সেটাই নির্দেশ করছে। ভাবনাটা মস্তিষ্কে আসতেই তার রাগ তরতর করে বেড়ে গেল নিজের ওপর। হাতের গতি বাড়িয়ে কুচি কুচি করে কেটে ঝাঁঝরা করে ফেললো সবজিগুলো। সুন্দর সাবলীল স্বাভাবিক পরিবেশটা হঠাৎ করেই বিষণ্ণ হয়ে পড়ল। অশনি ধেয়ে আসছে হিংস্র বেগে। বিশালাকার আকাশ তার রূপ বদলে নিয়েছে। হাস্য উজ্জ্বল সাজ বেলার ঝলমলে নীলাকাশ অচিরেই কালো বর্ণ ধারণ করেছে। বাতাসের গতিবেগ বেড়েছে। প্রকৃতি তখন তার নিজ আলোক সজ্জা হারিয়ে তমসায় আচ্ছন্ন। বৈশাখ মাসের বিষণ্ণ রূপ খুব একটা অস্বাভাবিক নয়। কালবৈশাখীকে কে না চেনে? তার আগমন যে এই মাসেই ঘটে এমনিই হুটহাট। দর্পণ তার অলস দৃষ্টি ঘুরিয়ে একবার সেদিকে তাকালো। ভালো তার কাছে লাগছে প্রকৃতির এমন পরিবর্তিত রূপ। ব্যবসা পরিবেশটাতে বহমান শীতল হাওয়া মন ছুঁয়ে যাচ্ছে। খানিক বাদে শীতল ঝোড়ো হাওয়া হুড়মুড় করে ঘরে ঢুকে তোলপাড় চালাতে শুরু করলো জানালা আবৃত পর্দাগুলোকে উড়িয়ে দিয়ে। শুকনো পাতা ধুলোবালি আছড়ে পড়ছে ঘরে। দর্পণ স্থানচ্যুত হলো। ঘরের সব জানালাগুলো লাগিয়ে দিল। কৃত্রিম আলোয় তখন আলোকিত ঘরটির কোণা কোণা। রান্নাঘরে একবার দৃষ্টিপাত করতেই ভেতরটায় অজানা শীতল স্রোত বয়ে গেল। এক মনে কাটাকুটি করছে কিছু, সবজি কাটছে হয়তো। মস্তিষ্ক ইতিমধ্যেই তার অনুমতি ছাড়াই অকল্পনীয় ভয়ঙ্কর এক কল্পনা করে ফেলেছে। দীর্ঘ এই 30 বছরের জীবনে সে কখনোই নিজের একটা ঘর বাঁধার ভাবনা আনেনি। একলা অসহায় এই কঠিন দুর্লভ পৃথিবীতে বেঁচে থাকার লড়াইয়ে কখনো এসব চিন্তা করার ফুরসতই মেলেনি। কখনো ভাবেনি একজন জীবন সঙ্গী হলে ভালো হতো, যে তার স্ত্রী হবে, তার ঘরে থাকবে, তার রান্নাঘরে টুংটাং শব্দ করে ঘর মাতিয়ে রাখবে, ডিউটি শেষে ঘরে ফিরলে আঁচল দিয়ে মুখ মুছে দেবে, তারও একটা পরিবার থাকবে। ভাবতেই আর এক দফা শীতল স্রোত বয়ে গেল। কেননা মস্তিষ্কের এই ক্ষণকালের সুপ্ত বাসনাতে সে স্ত্রী হিসেবে ওই রাগান্বিত মুখটিকে কল্পনা করেছে। নিজের মস্তিষ্কের মতিভ্রম যে ঘটেছে তা সে বুঝতে পারছে। তাই তো দক্ষতার সহিত তা অগ্রাহ্য করে দূর দূর তাড়িয়ে দিয়েছে। কাজের বুয়া ব্যতীত এই প্রথম কেউ তার রান্নাঘরে কেউ রান্না করছে। সেদিনও তাকে সাহায্য করেছিল, তখন তো এমন অনুভূতি হয়নি। তবে আজ কেন হচ্ছে? কেন বারবার নেত্রপল্লব আড়ালে তাকে পর্যবেক্ষণ করছে? এগুলো কোন ধরনের ছ্যাঁচড়ামো? বিরক্ত হলো বেশ। এলোমেলো দৃষ্টি ফেলে আবার সোফায় বসতেই ধুম করে কৃত্রিম আলো নিভে গেল। সাথে সাথে কারো মৃদু আর্তনাদ কর্ণকুহরে প্রবেশ করলো। সে তড়িৎ গতিতে পা চালিয়ে রান্নাঘরে ঢুকলো। অন্ধকারে ভয় পেয়েছে বোধহয়। সে মৃদু আশ্বস্তের সুরে বলল, এই তো আমি, ভয় নেই। বলতে বলতেই পকেট হাতাতে লাগলো ফোনের খোঁজে। পারল না তার আগেই মৃদু ব্যথাতুর কণ্ঠে মেজর বলে কেউ সম্বোধন করলো। অন্ধকারে কড়া পোড়া শক্ত হাতটা কেউ আঁকড়ে ধরলো। দায়িত্ববানের ন্যায় সেও হাতটি মুঠিতে পুরে নিল। পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ অন করলো। মুখের উপর ধরতেই নজরে এলো ব্যথাতুর মুখ কুঁচকে থাকা মানবীর মুখ। আঁকড়ে ধরা হাতটার দিকে নজর দিতেই দেখা মিলল লাল তরল পদার্থ। ছুরি চালিয়ে দিয়েছে শাহাদাত আঙ্গুলের ডগায়। খুব বেশি গভীর আঘাত নয়, তবে আহ্লাদির শরীর বেশ খানিকটা রক্ত ছেড়ে দিয়েছে। সে হাতটাকে টেনে বেসিনের নিচে দিয়ে রক্তগুলো ধুয়ে ফেলল। আবার নতুন করে রক্তে রঞ্জিত হয়ে গেল জায়গাটা। কাল বিলম্ব না করে ওষ্ঠপুটের আড়ালে জিহ্বার দ্বারা শুষে নিল রক্তটুকু। শিয়াশা সংকুচিত চিত্তে খানিক পিছিয়ে গেল। সেদিকে বিন্দুমাত্র ধ্যান নেই কাঠখোট্টা মানুষটা।
মাস্টার। এ যেন তার ডিউটি। মুখাবয়ব এতটা মনোযোগ ও গম্ভীর করে রাখা। হাত টেনে পিছিয়ে আসলো রান্নাঘর থেকে। শিয়াকে সোফায় বসিয়ে নিজের ঘরে চলে গেল দর্পণ। শিয়াশা বারান্দা ভেদ করে বাহিরে তাকালো। সন্ধ্যা নেমে গিয়েছে সময় অনুযায়ী। বাহিরে অন্ধকার তো সেই ঝড় শুরু হওয়ার আগেই নেমে গিয়েছে, তাই সময় বোঝা যাচ্ছে না। বাবা নিশ্চয়ই চিন্তা করবে। আর শুধু সবজিটা বাকি রয়েছে, তাহলেই রান্না শেষ হয়ে যাবে। আর এই লোকটার সাথে লাগতে আসবে না। বাবা জানলে নিশ্চিত অনেক রাগ করবে তার করা এমন অবুঝের ন্যায় আচরণের কথা শুনলে। হাতে রুড়ো স্পর্শে সে দর্পণের দিকে তাকালো। ব্যান্ডেজ করছে। এতটুকু কাটা ছেঁড়া, তাতে আবার ব্যান্ডেজ? এসব রক্ত কাটা ছেঁড়া তার অভ্যেস আছে। প্রথম প্রথম যখন রান্না করতো তখন অনেক হাত কাটতো, পুড়ে যেত। এখন এগুলো দৈনন্দিন কাজের সঙ্গী। সে হাতটা সরিয়ে নিয়ে বলল, অল্প কেটেছে, ব্যান্ডেজের দরকার নেই, এমনিতেই ভালো হয়ে যাবে। কাঠখোট্টা ব্যক্তিটি শুনল কি না শুনল না, বরং সরিয়ে নেওয়া নরম হাতটা টেনে শক্ত করে চেপে ধরল নিজের হাতের মাঝে। নিজের মতো করে ওষুধ লাগিয়ে আবার ব্যান্ডেজ করা শুরু করলো। পুরুষালী ম্লান কণ্ঠে বলল, আপনাকে দেখে মাঝে মধ্যে মনে হয় না আপনি একজন ডাক্তার? ডাক্তার আবার মনে হওয়ার বিষয় বুঝি? আমার আপনাকে কেন বোঝাতে হবে আমি একজন ডক্টর? শিয়াশার গম্ভীর কণ্ঠ। আমাকে বোঝানোর কথা বলছি না, তবে একজন সুপ্রতিষ্ঠিত চিকিৎসক হিসেবে কিছু বেসিক সতর্কতা মেনে চলবে, এতটুকু তো একজন সাধারণ মানুষের থেকেও আশা করা হয়। সেখানে আপনি একজন ডাক্তার। কাটা জায়গাটা এভাবে খোলা রাখলে ধুলোবালি জীবাণু আক্রমণ করে ইনফেকশন হবে। সেই জ্ঞানটুকু থাকা সত্ত্বেও এমন জ্ঞানহীনতার পরিচয় কেন দিচ্ছেন? লম্বা জ্ঞানের বাণী শুনে শিয়াশার মুখ বিকৃত হয়ে গেল। এত জ্ঞান কে শুনতে চেয়েছে? সোজা সাপটা বললেই তো হলো। ইনফেকশন হবে কি সে জানে না। অল্প কেটেছে তাই সে বেশি একটা মাথা ঘামায়নি। সে কোনো কথা বলল না, চুপ করে বসে রইল। ব্যান্ডেজ করা হয়ে গেলে দর্পণ আবারও বলতে শুরু করলো, আজকের মতো ভুল আর করবেন না। আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত ঝঞ্ঝাট নেই। এই অযথা এমন উদ্ভট আচরণ করে নিজের ম্যাচিউরিটি নষ্ট করবেন না। যদিও আপনাকে আমার প্রথম দিনই ইম্যাচিওর মনে হয়েছিল, এতদিনের করা আচরণে সেগুলো সত্য প্রমাণিত করে দিলেন আপনি। বলেই দর্পণ শিয়ার চোখের দিকে দৃষ্টিপাত করলো। মোবাইল ফোনের ফ্ল্যাশলাইটের অনুজ্জ্বল আলোতে অনেকটা স্পষ্ট দুজনের মুখশ্রী। নাকের পাটা ফুলিয়ে আছে মেয়েটি। কথায় কথায় রেগে যায়। কিছুটা সময় সেদিকে ইতস্তত করে দূরে ঠেলে তাকিয়ে রইল। কণ্ঠে নম্রতা এনে বলল, বাসায় যাবেন কি করে? অনেকটা বজ্র বৃষ্টি পড়ছে। ছাতায় বাঁধ মানবে, তবে দেহ পানির ছোঁয়া থেকে রক্ষা পাবে না। কি করবেন তাড়াতাড়ি বলুন, আপনি চাইলে আমি দিয়ে আসতে পারি। শিয়াশা বসা থেকে উঠে দাঁড়ালো। থমথমে মুখে বলল, আর সবজিটুকু বাকি আছে, শুধু সেটুকু রান্না করেই তারপর যাব। আপনার চিন্তার দরকার নেই, দারোয়ান কাকাকে বলে সে পৌঁছে দেবে আমায়। আর রান্নার প্রয়োজন নেই, যতটুকু করেছেন তাতেই প্রায়শ্চিত্ত পূরণ হয়ে গিয়েছে। এখন এই কাটা হাত দিয়ে কাজ করিয়ে কাঠখোট্টা থেকে পাষাণ উপাধি পেতে চাই না আমি। দর্পণ বলল, কণ্ঠে তার বিদ্রুপ স্পষ্ট। শিয়া গায়ে মাখল না। রান্নাঘরের দিকে পা চালিয়ে বলল, এতটুকু কাটার কিছু হয় না। যাদের একলা জীবন তারা এর থেকে অনেক বেশি কিছু সহ্য করে। আপনি হয়তো জানেন না, জানার কথাও নয়। ওষ্ঠপুটে শ্লেষাত্মক হাসি ফুটে উঠল দর্পণের। আসলেই কি সে জানে না একলা জীবনে কতটা ব্যথা সহ্য করতে হয়? কিচেন ক্যাবিনেটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দর্পণ। এক হাতে চলন্ত ফ্ল্যাশলাইট, সামনে দাঁড়িয়ে থাকা করা রমণীর দিকে তাক করা, যে এক মনে রান্না করছে। আপাত দৃষ্টিতে কেউ এই দৃশ্য দেখলে ভাবনা চিন্তা ছাড়া তাদের সুখী দম্পতি বলে আখ্যায়িত করে দিবে। তবে ভেতরকার দ্বন্দ্ব জানলে হয়তো তা আর কুমড়া বলে আখ্যায়িত করত দুজনকে। আপনি কি জেনে শুনে এই কেসে হাত দিচ্ছেন? মেজর ওয়ালিউল্লাহর প্রশ্নে দর্পণ তার থুতনি থেকে হাত নামালো। হ্যাঁ, বান্দরবান সেনানিবাস এবং সবগুলো সেনানিবাসের মধ্যে এই একটা কেস রয়েছে যেটা এখনও আনসলভড। এতগুলো মানুষের নির্মম মৃত্যু হয়ে গেল, ঘাতক এখনও অজানা। সেনাবাহিনীর এত বড় বড় কর্মকর্তা থেকে আজ পর্যন্ত তাদের ন্যায় বিচার দিতে পারল না। এমনকি শেষ পর্যায়ে আপনিও এই কেসের সাথে যুক্ত ছিলেন, অথচ দেখুন আপনারা কেউই একটা কোনো সিদ্ধান্তে আসতে পারেননি।
মেজর ওয়ালিউল্লাহর মুখে তখন ঘোর অন্ধকার। আবারও সেই অভিশপ্ত পরিস্থিতি শুরু হতে দেওয়া যাবে না। গম্ভীর গলায় জোর এনে বলল, এই কেসের দ্বিতীয় কমান্ডো ছিল অবসরপ্রাপ্ত মেজর সাইদ চৌধুরী। সে এবং তার সিনিয়র জেনারেল আশফাক আহমেদ ব্যতীত এই কেসের আগাগোড়া কেউ জানত না। আমরা তাদের হেল্পিং হ্যান্ড ছিলাম, শুধু নামে মাত্র। সে বিষয়ে কোনো তথ্য কেউ জানত না। চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগেই সে এই কেস ক্লোজ করে চাকরি থেকে অবসর নিয়ে নেয়। আর আপনি জানেন, একবার কেউ এই চাকরি থেকে অবসর নিলে পরবর্তীতে সে অভ্যন্তরীণ কোনো তথ্য নিয়ে মুখ খুলতে পারবে না। এটা অজ্ঞাত থাকবে তার মধ্যে, যেন সে কখনো এই চাকরিতে ছিলই না। তবে আপনি কিভাবে এই কেসের গতিবিধি পুনরায় চালু করতে চান? ঠিক এই জায়গাটাতেই আমার প্রশ্ন। মেজর সাইফ চৌধুরী কেন এই কেসের চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়ে এই কেস ক্লোজ করে দেয়? এর পেছনে ঘাতক পরিপূর্ণভাবে জড়িত সেটা বোঝাই যাচ্ছে। তবে কেন সকল কর্মকর্তারা চুপ করে আছে? দর্পণের শান্ত কণ্ঠস্বর। পানিতে পরিপূর্ণ সফেদ গ্লাসটা তুলে নিল মেজর ওয়ালিউল্লাহ। দর্পণের দিকে দৃষ্টি না দিয়েই ঢকঢক করে পানি পান করল সে। এলোমেলো দৃষ্টি ফেলে কণ্ঠ খাদে এনে বলল, আপনি একজন নিষ্ঠাবান সাহসী কর্মকর্তা মেজর দর্পণ। এই পেশায় আমি আছি বহু বছর, তাই এটা নিয়ে আমার অভিজ্ঞতা খানিক বেশি আপনার থেকে। আপনার কি মনে হয় মেজর সাইফের মতো বীর বলবান এক যোদ্ধা কি এমনি এমনি হার মেনে নিয়েছিল? আপনি বিচক্ষণ মেজর দর্পণ, তাই আমি আপনাকে উপদেশ দিচ্ছি, ওটা একটা অভিশপ্ত কেস। ভুলে যান ওই কেসের কথা। দীর্ঘ 19 বছর পর ওই কেস নিয়ে ঘাটাঘাটি করলে বর্বরতা ছাড়া আর কিছুই পাবেন না। রক্ত গরম আপনার। এই তেজ আপনি আমাদের দেশের মাটিতে শান্তি প্রতিষ্ঠায় ব্যবহার করলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। একটা শান্তিপূর্ণ দেশ গঠন লক্ষ্যে ভেবে দেখুন। দর্পণ মনোযোগ সহকারে শুনল মেজর ওয়ালিউল্লাহর কথা। সময় নিয়ে ভাবল। মস্তিষ্কে এক জায়গায় এঁটে যাওয়ায় সে বিভ্রান্ত হলো না নিজেকে নিয়ে। গমগমে জেদি স্বরে বলল, আমি কেস রিওপেন করছি। এই কেস ক্লোজ হয়েছিল বান্দরবান সেনানিবাসে, রিওপেনও হবে এখানে। এমনকি এবারের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হবে। আপনি ফাইলগুলো পাঠানোর ব্যবস্থা করুন। মেজর ওয়ালিউল্লাহ দীর্ঘশ্বাস লুকিয়ে ফেলল। পেশাগত ফরমাল রূপ থেকে বের হয়ে বোঝানোর সুরে বলল, আপনি হয়তো আপনার সিদ্ধান্তের কাছে খুব সহজেই পৌঁছে যাবেন মেজর, কিন্তু পথিমধ্য হারিয়ে যাওয়া আপনজনদের আর ফেরত পাবেন না। আই অ্যাম অ্যালার্ট ইউ। দর্পণ মুচকি হেসে মেজর ওয়ালিউল্লাহর সামনে এসে দাঁড়ায়। আমোদিত কণ্ঠে বলল, এই পৃথিবীতে দর্পণের আপনজন বলতে কেউ নেই মেজর। হারিয়ে ফেলার ভয় নেই, তাই হয়তো এত উদ্দামতা কাজ করে আমার মধ্যে। আসছি। বলেই সে গটগট পায়ে বেরিয়ে গেল। আমোদিত কণ্ঠে কথাটা বললেও তার মধ্যে লুকিয়ে থাকা শত শত মলিনতার যেন লুকিয়ে থাকতে পারল না। মানিব্যাগের বাপাশে মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে চোখের সামনে ধরে মলিন হাসল মেজর ওয়ালিউল্লাহ। প্রতিদিন তার জন্য উপহার নিয়ে যেতে হতো, না নিলে সারাদিন গাল ফুলিয়ে বসে থাকতো আর বলতো, ভাইয়া আমার জন্য উপহার আনেনি, তার সাথে রাগ করেছি। এখন আর কেউ ভাইয়া বলে ডাকে না। ভেতরে থাকা চাপা আর্তনাদগুলো ঠেলে বের হয়ে আসছে। চেয়ার ছেড়ে সোজা বেরিয়ে গেল নিজের কামরা থেকে। ওদাম পৃষ্ঠদেশে অস্পষ্ট দুটো ক্ষত দৃষ্টি আকর্ষণে সক্ষম। কাঁধ গলিয়ে তার কিছুটা নিচে একটা এবং পৃষ্ঠদেশের বাপাশের কষে ঢুকার মাঝ বরাবর আর একটা ক্ষত। সরু ধাতব বুলেটের দ্বারা আঘাতপ্রাপ্ত ক্ষত। গোলাগুলির সময় লেগেছিল। এমন আরও অনেক আঘাতের চিহ্ন ছিল পিঠ জুড়ে, যেগুলো অস্ত্রোপচারের মাধ্যমে অনেকটা স্বাভাবিক করেছে সাইফ। এখন শুধু অস্পষ্ট কিছু গভীর ক্ষত রয়ে গিয়েছে।
ছোটবেলায় যখনই বাবার দেহে এমন সুস্পষ্ট আঘাতের চিহ্ন দেখত, শিয়াশার মন ভয়ে আর্তনাদ করে উঠত। তার বাবাকে কি কেউ মারে? নয়তো কিছুদিন পর পর এমন আঘাত কোত্থেকে আসবে? বাবা নামক সুপারম্যানের কোনো আঘাত সহ্য করতে পারত না শিয়াশা। বাবাকে আদর করে জিজ্ঞাসা করতো তার বাবাকে কে মারে, সে তাকে পুলিশ কাকুদের কাছে দিয়ে আসবে। সাইফ তখন হাসি মুখে বলতো, তোমার সুপারম্যানকে মারার সাহস কারণেই। তোমার সুপারম্যান খারাপ মানুষদের সাথে ঢিসুম ঢিসুম করে, তাই একটু ব্যথা লাগে। পরিপ্রেক্ষিতে শিয়াশা আনন্দিত উচ্ছ্বাসিত হয়ে উঠত। তার বাবা ঢিসুম ঢিসুম করে, কি আনন্দ! তার বাবাকে কেউ মারতে পারবে না। সময় গড়াতে থাকে। শিয়াশা তখন বুঝতে পারে তার সুপারম্যানের ক্ষতগুলোর গভীরতা ও কারণ। বইয়ের দিকে তাকিয়ে আনমনা হয়ে বসে আছে শিয়াশা। বইয়ের দিকে দৃষ্টি থাকলেও অক্ষিপটে ভাসছে দর্পণের উদাম পিঠে জলজল করতে থাকা ক্ষতগুলোর চিহ্ন। 6টা বুলেটের চিহ্ন, এছাড়াও পেট ছুঁড়ে কাটা ছেঁড়ার অভাব নেই। 2 দিন উদাম শরীরে দেখে এগুলো আবিষ্কার করলো শিয়া। কেমন একটা অনিশ্চিত জীবন এই সেনা কর্মকর্তাদের। এদের কি পরিবারের মায়া নেই? ব্যথা লাগে না নাকি? কই, তার বাবা তো এখন আর করে না ওই চাকরি পরিবারের ভালো থাকার জন্য। তবে দর্পণ কেন করছে? শিয়াশা ধ্যানচ্যুত হলো। পড়তে বসলে এমন সব অদ্ভুত ভাবনা জেঁকে বসে মস্তিষ্কে। সে ফের মনোযোগ আনার চেষ্টা করলো। পাশের চেয়ারে বসে কলম কামড়াতে থাকা মিনির দিকে তাকালে সে ভুবন ভোলানো হাসি উপহার দিল। বিরক্তি নিয়ে বলল, আফা, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, এইগুলা কি রান্নার কোনো কাজে লাগে? মসৃণ কপালে কয়েকটা ভাঁজ সৃষ্টি হলো শিয়াশার। বলল, এগুলোর সাথে রান্নার কেন কোনো সম্পর্ক থাকবে? এগুলো তো হায়ার ম্যাথের বেসিক রুলস। এইটাই তো সমস্যা আফা, যদি রান্নার সাথে ঘরের কাজের সাথে এগুলার কোনো সম্পর্ক নাই থাকে, তাইলে আমি এগুলা কেন পড়তাছি? মিনির কণ্ঠে বিরক্তি। গ্রাম থেকে আম্মাই পাঠিয়েছে কাজ করতে, মানুষের বাড়ি টাকা ইনকাম করতে, কিন্তু এইখানে কাজ তো করাই না, সারাদিন শুধু পড়াই চেয়ে তো কাজ অনেক সোজা। আনন্দ। শিয়াশা মৃদু হাসলো। 2 বছর আগে মিনিকে কাজের জন্য আনা হয় তাদের বাড়িতে। 13 বছরের একটি বাচ্চা মেয়ে। পরিবারের টানা পড়েনে কাজে বের হতে হয়েছে। এত ছোট মেয়ে দিয়ে কাজ করাতে সাইফের ঘোর আপত্তি, তবে সে তাকে তাড়াবেও না। সিদ্ধান্ত নেয় মিনি হাতে হাতে তাকে সাহায্য করবে, বাকি সময়টুকু সে পড়াশোনা করবে। সেই থেকে একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তানের মতো বেড়ে উঠেছে মিনি। এখন বিজ্ঞান বিভাগে ক্লাস 9-এ পড়ে। প্রচুর মেধাবী মেয়ে মিনি। যেই বছর তাকে স্কুলে অ্যাডমিট করা হয় সেই বছরেই সে ক্লাসে প্রথম হয়। কিন্তু মেয়েটা একদমই পড়াশোনা করতে চায় না, শুধু ফাঁকিবাজি। সে হাসি মুখে জিজ্ঞাসা করলো, মিনি, তোর কয়টা বন্ধু? ক্লাসে সবাই আমার বন্ধু। মিনি গোমরা মুখে বলল, প্রথম যেদিন তুই স্কুলে গিয়েছিলি তখন কয়টা ছিল? একজনও না, তখন তো কেউ মিশতেই চাইতো না। কাজের মেয়ে, নোংরা মেয়ে বলতো, কেউ পাশে বসতে চাইতো না, বলতো দুর্গন্ধ আসছে। মিনি ম্লান কণ্ঠে বলল। শিয়া হাসলো। এই ঘটনা সে আগে থেকেই জানে। প্রতিদিন মেয়েটা স্কুল থেকে এসে জেদ করতো সে আর স্কুলে যাবে না, তাকে কেউ পছন্দ করে না। তাহলে এখন কেন মিশছে? আরে আপা, আপনি কি নিয়া পড়েন? আবার এখন তো আমি ক্লাসে ফার্স্ট গার্ল, সবাই তো আমার সাথে মিশবে। মিনি বিরক্ত হয়ে বলল। তোর প্রশ্নের জবাব তোর উত্তরেই রয়েছে। মিনি হাওয়াগোবা দৃষ্টিতে তাকিয়ে আছে শিয়ার দিকে। শিয়া আলগোছে তার মাথায় হাত দিয়ে বলল, প্রথম সকলেই তোকে ঘৃণা করেছে, কারণ তুই একজন কাজের মেয়ে বলে। কিন্তু যখন দেখলো তুই পড়াশোনায় অনেক ভালো, সকলের থেকে এগিয়ে, তখন তারা সকলে তোর বন্ধু হয়ে গেল। কেন হয়ে গেল এটা নিশ্চয় আমার বলে বোঝাতে হবে না। খানিকক্ষণ থামলো শিয়াশা, আবারও বলতে শুরু করলো, আমরা পড়াশুনো করি মনুষ্যত্ব বিকাশের জন্য, সঠিক ভুলের পার্থক্য শেখার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, পুরুষ মানুষের উপর নির্ভর না হওয়ার জন্য, জ্ঞান অর্জনের জন্য, যেন আমাদের পরবর্তী প্রজন্মটা জ্ঞানী হতে পারে।
তোমার শিক্ষা রয়েছে, সার্টিফিকেট রয়েছে, দুনিয়ার মানুষের কাছে তোমার সম্মান রয়েছে। তাই বলছি, দুনিয়ার বুকে মাথা উঁচু করে সম্মানের সহিত বাঁচার জন্য হলেও তোকে পড়াশুনো করতে হবে, বুঝেছিস? মিনি চমৎকার হাসলো, বলল, আমি আগে টিকাই জানি, এডি বুঝি, কিন্তু যখনই এত রাজ্যের পড়া দেখি আমার পরানটা সলাৎ কইরা ওঠে আফা। শিয়াশা দাঁত কিরমির করে মিনির কান টেনে ধরলো। মিনির বাচ্চা, তোকে যদি আর এই গুরুচণ্ডালী ভাষায় কথা বলতে দেখেছি, আমি রাতের শিফটেই তোকে কোচিংয়ে ভর্তি করিয়ে দেব। মিনি আঁতকে উঠল যেন। সারাদিন কোচিং স্কুল করতে করতে তার দফা রফা, তার উপর আবার রাত্রেও। সে তৎক্ষণাৎ কান ধরে দাঁড়িয়ে পড়ল। আমার ভুল হয়েছে আফা, না মানে আপা, আর এমন করবো না। আপনি রাতে কোচিংয়ে দিয়েন না। শিয়াশা রাগে দৃষ্টি নিক্ষেপ করে আবার নিজের বইয়ে মুখ গুজল। মিনিও নিজের পড়ায় মনোযোগ দিল। 5 মিনিট বাদ শিয়াশা মিটিমিটি হাসছে আর কোনা চোখে মিনির দিকে তাকাচ্ছে। শিয়ার তাকানো দেখে মিনি কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপা, অমন করছেন কেন? তোর কেমিস্ট্রি স্যারের কী খবর? এখন আর প্রেমপত্র দেয়? মিটিমিটি হাসি তখন প্রগাঢ় হাসিতে পরিণত হয়েছে। মিনি খেপে গেল এহেন প্রশ্নে। আপা, আপনি হুদাই আমার লজ্জা দেন। আপনারে আমার কয় ভুল হয়েছে। মিনির বাচ্চা, তুই আবারও গুরুচণ্ডালী করছিস? মিনি জিভে কামড় দিয়ে তৎক্ষণাৎ কান ধরে বসল। শিয়াশা গম্ভীর গলায় বলল, ক্ষমা করে দেব, আগে বল আর কোনো প্রেমপত্র দিয়েছে কিনা? আফা, মিনি খানিক চেঁচিয়ে উঠল। শিয়াশা হো হো করে হেসে উঠল। মেয়েটির কেমিস্ট্রি স্যার তাকে পছন্দ করে। সদ্য জয়েন করেছে ক্যান্টনমেন্টে। ওয়েল এডুকেটেড সুদর্শন। কয়েকবার প্রেমপত্রও দিয়েছে খাতার ভাঁজে। কিন্তু মিনি নিরুত্তর কয়েকবার চোখ রাঙিয়ে চুপ করে বসে থাকে। আর সে সেটা নিয়ে সবসময় মিনিকে খ্যাপায়। সাইফ, আসফাক, আশরাফ বসার ঘরের 3টি সোফায় 3জনে গম্ভীর মুখে পায়ের উপর পা তুলে বসে আছে। 3জনের দৃষ্টি 3 দিকে। আশরাফ বেশিক্ষণ চুপচাপ থাকতে পারে না। সে ঘাড় চুলকে দুলাভাইয়ের দিকে তাকালো। গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, কি সমস্যা তোমার? বিয়ে করছো না কেন? মেয়ে পছন্দ হয় না? টিভির দিকে পূর্ণ মনোযোগী হয়ে বলল সাইফ। ওটা মেয়ে হবে না, মহিলা হবে। আমার মতো তাগড়া যুবকের জন্য এখনো কত মেয়েরা পাগল, সেখানে তোমরা আমার জন্য মহিলা দেখছো? পছন্দ হবে কি করে? 56 বছরে এসে তোমার চাহিদা দেখে আমি শিহরিত। আশরাফ ফিচেল হেসে বলল, তাদের মধ্যে শালা দুলাভাইয়ের থেকেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা জোরদার। ওটাকে চাহিদা বলে না, বলে রুচিবোধ। সাইফ গম্ভীর স্বরে বলল, চরিত্রহীন লম্পটদের কাছ থেকে এমনি নিম্ন রুচির পরিচয় পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। আশফাক আহমেদের তাচ্ছিল্য কণ্ঠে সাইফ কপাল কুঁচকালো। আপনার মেয়েও আমার রুচিবোধের পরিচয় বহন করে, তাহলে কি ধরে নেব আপনি আপনার মেয়েকে নিশ্চয় রুচির মানুষ বলে গণ্য করেন? কি বললে তুমি? আমার মেয়ে নিম্ন রুচির কাতারে পড়ে? আশফাক আহমেদ তেতে উঠলেন। আমি কই বললাম, আপনি তো বললেন। আমি তোমাকে বলেছি। আমি আর আপনার মেয়ে তো একই। আমার আশার অযোগ্য তুমি। আশফাক আহমেদ রাগী কণ্ঠে বলল, সেটাই, এখন তাহলে আমার যোগ্য একজনকে এনে দিন। চরিত্রহীন ছেলে, তোমার কত বড় সাহস! তুমি নিজের শ্বশুরের সামনে দ্বিতীয় বিয়ের কথা বলছো? আমি কই বলেছি, বলেছে তো রাফি। সাইফ ঠোঁট উল্টে বলল, ওটা আরেকটা নিমুখ হারাম। আমার খেয়ে আমার পরে আমার মেয়েকেই জলে ভাসিয়ে দিয়েছে। আশরাফকে চোখ রাঙিয়ে বলল আশফাক আহমেদ। আশরাফ কাছুমাছু মুখে বলল, আমি জল, তুমি স্যালাইন, মিলেমিশে একাকার হয়ে আমরা করব জাদ্রেল শ্বশুরের নিপাতন।
আশরাফ কাচুমাচু মুখে হাসলো, 2 হাত উঁচু করে আড়ামোড়া ভাঙতে ভাঙতে সুর তুলল সাইফ। দুলাভাইয়ের এমন অদ্ভুত ছন্দে আশরাফ খিকখিক করে হেসে উঠল। আশফাক আহমেদ বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করলো, একজন দায়িত্ববান সেনাবাহিনী কর্মকর্তা কিভাবে এমন উশৃঙ্খল ছেলে মানুষই আচরণ করতে পারে। একজন সেনাবাহিনী কর্মকর্তা হবে বলিষ্ঠ কঠোর ব্যক্তিত্বের মানুষ, তা না এই ছেলে আস্ত এক ছ্যাচড়া। পড়া শেষ করে শিয়াশা বাবার পাশে এসে ধপ করে বসে পড়ল। তিনজনের থমথমে মিনমিনে মুখ দেখে সে ভ্রু নাচালো। কি হলো, আবারও একে অপরের পেছনে লেগেছিলি? পেছনে কেন লাগবো, সামনাসামনি লেগেছি। আশরাফ প্রফুল্ল হেসে বলল। সাইফ হাসলো, আলগোছে মেয়েকে কাছে টেনে নিল। আম্মা, তোমার ডাক্তার হওয়ার অভিনন্দন। পার্টিতে তো সকলেই উপস্থিত হয়েছিল, কিন্তু আমার একজন নিকৃষ্ট পার্টনার উপস্থিত হতে পারেনি। তাই চাইছিলাম আগামীকাল যদি তাকে বাসায় এনে আপ্যায়ন করা যেত। তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো কেন পাপা? তোমার যাকে ইচ্ছে যখন ইচ্ছে তখন এনে আপ্যায়ন করতে পারো। আমি সব তৈরি করে রাখবো, তুমি নিশ্চিন্তে থাকো। ধন্যবাদ বাচ্চা। ওয়েলকাম বুড়ো। বুড়ো বলবে না, আমি এখনো ইয়াং, হ্যান্ডসাম, বিবাহযোগ্য পাত্র। সাইফ থমথমে গলায় বলল। শিয়া মুখ বাঁকালো। বিয়ের নাম শুনলে পালিয়ে বেড়ানো লোকের মুখে বিয়ের শব্দ বেশ মেমানান। সকাল সকাল আশরাফ আর সাইফ বাজার করতে গিয়েছে। তাজা তাজা সবজি থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছু আনলো। আশরাফ ঘেমে নিয়ে একাকার, একটা শর্টস আর হাতাবিহীন গেঞ্জি পরে কানে ইয়ারফোন গুঁজে সারা ঘরে হাঁটছে সে। কলিং বেল বাজতেই সে সেদিকে এগিয়ে গেল। দরজা খুলতেই তার ভ্রু কুঁচকে গেল। অদ্ভুত রংচটা পোশাকে আবৃত লম্বাটে হ্যাংলা পাতলা গড়নের একটি মেয়ে, চোখের 2 কিনারায় আর থুতনিতে সুতরাং চিহ্ন দেওয়া, গায়ে বাহারি রকমের গহনা। সে আরো একবার চোখ বোলালো। এক খণ্ড তাঁতের কাপড় এক প্যাচে পরা, এটা শিয়া প্রায়ই পরে। কি যেন নাম মনে করার চেষ্টা করলো, তাকে ছবি পাঠাতো পড়ে পড়ে। চাকমারা এটাকে কোমর কাটা পোশাক নামে ডাকে, তার মানে মেয়েটি চাকমা, কিন্তু চেহারায় তো সেরকম লাগছে না। সে ভ্রু নাচালো। কি চাই? মনি আছে? কে মনি? আফামনি? সেটাই, আপামনিটা কে? আশরাফ ফের ভ্রু নাচালো। মেয়েটি চোখ সরু করলো, বলল, এই ঘরের মালকিন। সিয়া। মেয়েটি মাথা নাড়ল। আশরাফ মজা পেল ভোলা ভালা মেয়েটিকে একটু বিভ্রান্ত করে। সে তো জানে মেয়েটি শিয়ার কথা বলেছে। এই ঘরের একজন আছেই যার খোঁজে দূর দূর থেকে মানুষ আসে। কোথায় কার সাথে কখন সখ্যতা করে আসে তার খোঁজ তার নিজেরও থাকে না। সিয়ার সাথে কি কাজ? আপনাকে কেন বলবো? আশরাফ ভরকালো। এতক্ষণ তো ভালোই মিষ্টতা ছিল কথায়, আবার তেতো স্বাদ কেন পাচ্ছে? আমাকে না বললে তোমার কার্য সিদ্ধি হবে না। মেয়েটি নিশ্চুপ রইল। কথা না বাড়িয়ে কোমরের দিকে ঝুলানো কাপড়ের ব্যাগ থেকে 4টে বাঁশ বের করলো। 5 থেকে 6 ইঞ্চির মতো লম্বা হবে। আশরাফ বিভ্রম নিয়ে তাকিয়ে রইল সেদিকে। এগুলো কি? বাচ্চা ছুরি। কি চুরি? আপনি কানে কম শোনেন? আমি কানে ঠিক শুনি, তোমার ভাষা ভিন্ন গ্রহের, সেটা আমি এই ধরনের বাসিন্দা হয়ে বুঝতে পারছি না। আশরাফ সত্যিই চেনে না ওটা কি। সে বান্দরবনে খুব কম থেকেছে, এখানকার তেমন কিছুই সে ভালো করে চেনে না। ওহ মৃন্ময়ী, তুমি এসেছো? তাদের আলাপকালেই শিয়া বের হয়ে আসলো ভেতর থেকে। ক্লিপ দিয়ে চুল বাঁধতে বাঁধতে সে দরজার সামনে দাঁড়ায়। মামার দিকে হাসি মুখে তাকিয়ে বলল, মামু ও মৃন্ময়ী। আশরাফের মুখ বিকৃত হয়ে গেল। সিয়া, আম্মা তোর পায়ে পড়ি, তুই কুচি কাঁচা মেয়েদের সামনে আমাকে মামু ডেকে আমায় আর বুড়ো বানিয়ে দিস না, ইগো হার্ট হয়। ও তাই নাকি? এই বয়সে এসে নিজেকে কচি দাবি করছো বুড়ো? শিয়াশা রসিয়ে রসিয়ে বলল, বাদ দাও, ও হচ্ছে মৃন্ময়ী, আশ্রমের বাচ্চাদের যে কাকু দুধ দেয় তার মেয়ে। মৃন্ময়ী এটা আমার মামা। মৃন্ময়ী ভদ্রতার সহিত আদাব জানালো। আসসালামু আলাইকুম মামা। আশরাফের মুখ বড়সড় হা হয়ে গেল। মামা? সে শিয়ার মামা, তাই বলে পুরো মেয়ে জাতি তাকে মামা বলে ডাকবে? হতাশ হলো ভেতরে ভেতরে প্রচুর। শিয়া হাসলো মামার অবস্থা দেখে। তুই আমাকে আর মামা ডাকিস না সিয়া,
দেখা যাবে দুনিয়াতে আমার আর কেউ বউ থাকবে না, সবাই ভাগ্নি হয়ে যাবে। আর এই মেয়ে, শোনো, তুমি আমার কোন বোনের মেয়ে? হ্যাঁ, এরপর থেকে মামা ডাকলে মার দেব। শেষের কথাটা আঙ্গুল উঠিয়ে শাসিত কণ্ঠে বলল আশরাফ মৃন্ময়ীর উদ্দেশ্যে। মৃন্ময়ী ভোরকে তাকিয়ে আছে শিয়াশার দিকে, যার মানে সে কিছুই বুঝতে পারছে না। শিয়া তাকে আশ্বস্ত করলো, হাত টেনে ঘরে নিয়ে আসলো। বাচ্চাগুলো এনেছো? হ্যাঁ মনি, এই নিন। এগুলোকে বাস করই রান্নার জন্য আনিয়েছে মামু। মৃন্ময়ীদের ভিটে ভালো মানের বাচ্চুরি পাওয়া যায় প্রায় সারা বছর। তোমার অনেক ভালো লাগবে খেতে। শিয়া বাচ্চুরিগুলো রাখতে রাখতে বলল, চাকমাদের ভাষায় এই বাঁশ কোড়ালকে বাচ্চুরি বলা হয়। মারমারা বলে মাহই আর ত্রিপুরারা বলে মেউয়া। সে সবকটাই জানে, তবে সে সবসময় মৃন্ময়ীর ভাষাটাই ব্যবহার করে। মৃন্ময়ী চাকমা নয়, তারা বাঙালি, কিন্তু তার পূর্বপুরুষ থেকেই তারা চাকমাদের পাড়ায় থাকে, তাই তাদের চলন বাচনভঙ্গি কিছুটা তাদের মতো। আশরাফ মাথা নাড়ল, সে বেশ উৎসাহী বাঁশ কোড়াল খাওয়ার জন্য। শিয়াশা মৃন্ময়ীকে সোফায় বসিয়ে কিছু নাস্তা আনতে গেল। মৃন্ময়ী অস্বস্তি নিয়ে হাত মোচড়াতে মোচড়াতে সোফায় বসলো। এমনি সময় হলে সে হাসি মুখে মনির সাথে কথা বলতো, তাকে সাহায্য করতো, কিন্তু এই লোকটার জন্য পারছে না। কেননা আশরাফের শানিত দৃষ্টি মৃন্ময়ীর কোনা কোনা খুঁটে খুঁটে দেখছে। কত বড় চরিত্রহীন পুরুষ, একে না দেখলে সে জানতেই পারতো না। শিয়াশা ব্যস্ত হাতে তাজা সবজি বের করলো। মিনি তাকে প্রয়োজনীয় সকল কিছু এনে দিল। সাইব রান্নাঘরে উকি দিয়ে বলল, বাচ্চা, হেলদি ফুড রান্না করো। বুঝতে পারছো, একজন সেনা কর্মকর্তা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সেনা কর্মকর্তা নন অয়েলি খাবার, ভেজিটেবল, ব্লা ব্লা ব্লা। এত ঢং কেন তোমাদের পেশায় পাপা? দুনিয়ায় এসেছি দুদিনের জন্য, খাবো ইচ্ছে মতো, তারপর মরে যাব, কোনো আফসোস থাকবে না। সাইব হাসলো। মেয়ের ছেলে মানুষই আচরণে সে তাড়াতাড়ি বের হয়ে গেল রান্নাঘর থেকে। আজ আসার সাথে সাথে গল্প করা হয়নি, সেটা এখন করতে হবে। বলতে হবে তার জাদ্রেল শ্বশুর আজ কতবার তাকে চরিত্রহীন লম্পট বলেছে। এই মিনি, কে আসবে রে জানিস? কেন আপা, আপনি জানেন না? মিনির কণ্ঠে বিস্ময়, নেত্র পল্লব তার বড় বড় করে রাখা। কেন, প্রধানমন্ত্রী আসছে যে, জানতে হবে? আপনার জন্য সে প্রধানমন্ত্রী না আইনমন্ত্রী হবে আপা। গাজর হাতে শিয়াশা ঘুরে তাকালো মিনির দিকে। কিসের আইনমন্ত্রী? মেজর দর্পণ, যার ছোট্ট প্যান্ট নিয়ে আপনি ডানা হেঁচড়া করেছিলেন। শিয়াশা চোখ বড় বড় করে পেঙ্গুইনের মতো হেঁটে আসলো মিনির সামনে, কোমরে হাত দিয়ে বিস্ময় নিয়ে বলল, এই মিনি, সত্যি বলছিস? আপনার কসম। পিয়াদব, মিথ্যা হলে তো আমি মরে যাব। মরবেন না, আমি সত্যি বলছি। আচমকা শিয়াশা খুশি হয়ে গেল, আগের থেকেও বেশি উচ্ছ্বসিত হয় সব। সবজিগুলো একে একে ঝুড়িতে উঠিয়ে রাখলো। মিনি বিভ্রান্তিতে চিন্তিত হয়ে উকি ঝুঁকি দিয়ে দেখছে আপা কি করে। ফ্রিজ থেকে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, পোলাও, পাঙাশ মাছ, পাবদা মাছ, ঘি, বাটার সব বের করলো। মিনি বিভ্রম নিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি করতেছেন আপা? আপনাকে হেলদি ফুড রান্না করতে বলেছে? শিয়াশা কিছু বলল না, শুধু কুটিল হাসলো। শান্তিপূর্ণ বহমান জীবনাচারের সরব আঁকাবাঁকা পথের দেখা মিলবে, এটাই স্বাভাবিক, এটাই কামনীয়, এটাই জাগতিক নিয়ম। কেননা স্বর্গ ব্যতীত এমন কোনো জায়গা নেই যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকে না, যেখানে খারাপ ভালোর মিশ্রণ থাকে না। পৃথিবীও ঠিক একই নিয়মে নিজেকে ধাবিত করছিল বিবর্তনের দিকে। তবে মানুষ এই ভেদাভেদ করতে করতে দিনকে দিন যাযাবরে পরিণত হয়েছে। কিছু স্বার্থান্বেষী মানুষ সামান্য কিছু স্বার্থ হাসিলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম আচরণ, শিশু সম্ভ্রম হাতিয়ে হত্যা নামক জঘন্য কাজেও তাদের অভিপ্রেত নির্লিপ্ততা কাজ করে। আতঙ্ক বাড়ে, দৈন্যদের ক্ষমতাও ততই হারে হারে বাড়ে, যেটা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। মানুষ যত সচেতন সচেষ্ট হয়ে উঠছে তাদের বিরুদ্ধে, ততই যেন তারা উশৃঙ্খল ক্ষমতাধর হয়ে উঠছে। মুখোশের আড়ালে ফেনা তোলা কেউটার ন্যায় ওত পেতে থাকে। সোনার এই দেশটিও এটি ঔদ্ধত্য রূপে চিরবিরিয়ে
ওঠে দিনকে দিন। একটা সক্রিয় চক্র তৈরি হয়েছে যেগুলো সুযোগ পেলেই ত্রাস সৃষ্টি করছে মানুষের মনে। এদেরকে জঙ্গিবাদ বলা যায় না, আবার সন্ত্রাসবাদীও বলা যায় না। এমন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইন নাম দিতে ব্যর্থ হয়। তাদের নাম দেওয়া মূল উদ্দেশ্য হতে পারে না, তাদের প্রতিঘাত করা মূল উদ্দেশ্য আইনের। সেই প্রতিঘাতের উদ্দেশ্যেই 19 বছর আগে ট্রাই-7 নামে 7 জন ডিটেকটিভ কমান্ডারের আন্ডারে একটি গ্রুপ তৈরি করা হয়। ট্রাই-7-এর প্রধান 4 জন ডিটেকটিভ মেজর সাইফ চৌধুরী, মেজর আমিন গাজী, কর্নেল তোফায়েল আহমেদ এবং তৎকালীন সেনা প্রধান জেনারেল আশফাক আহমেদ। 7 জনের মধ্যে 4 জন নিহত হয়, যার কারণে এখনো অপ্রকাশিত। 3 জন নির্বাক নিজেদের আনসলভড ব্যর্থ ঘোষণা করে 19 বছর আগে। তারা হলো সাইফ চৌধুরী, জেনারেল আশফাক আহমেদ এবং মেজর ওয়ালি উল্লাহ। অথচ বেঁচে যাওয়া 3 জন এখন এমন প্রতিক্রিয়াহীন যেন তারা কখনো নামই শোনেনি ট্রাই-7-এর। প্রাথমিকভাবে এতটুকু তথ্য জোগাড় করতে পেরেছে দর্পণ। চোখে মুখে তার অসন্তোষের লুটোপুটি খাচ্ছে। সে ভেবেছিল অন্তত সন্দেহজনক কারো নাম উল্লেখ থাকবে, কিন্তু না, এই কেসকে একদম নির্মূল করে ক্লোজ করা হয়েছে। পরবর্তীতে যদি কেউ এই কেস নিয়ে স্টাডি করে তবে তাকে একদম শুরু থেকে আগাতে হবে। সুবেদার অদ্রিতা পেশাগত ভঙ্গিতে টানটান হয়ে দাঁড়িয়ে আছে দর্পণের টেবিলের সামনে। তামাটে কপাল তৈলাক্ত হয়ে উঠেছে প্রকৃতির তাপদাহে। সেদিকে যার পরনাই অবহেলা গুরুগম্ভীর মুখটার। কপালে আঙ্গুল ঘষে ঠোঁটে ঠোঁট রেখে কণ্ঠে জিজ্ঞেস করলো, মেজর সাইফের স্ত্রীর মৃত্যুও এই কেস চলাকালীন হয়েছিল, সেই ব্যাপারে কোনো তথ্য পাননি? নো স্যার, মেজর সাইফের স্ত্রী অ্যাক্সিডেন্টে মারা যায়। লোকমুখে এতটুকুই শোনা গিয়েছে। ট্রাই-7 জড়িত কোনো ফাইলে তার স্ত্রী সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ নেই।